তো বকর ভাই, যেহেতু রেকর্ডিং থাকে, আমার মনে হয় আপনি করতে পারেন, শুরু করতে পারেন। রেকর্ডিং তো থাকেই, অনেকে রেকর্ডিং শুনে। হ্যাঁ, ওই রেকর্ডিং থাকার কারণে অনেকে আর আর কি মানে লাইভ ক্লাসে থাকেন না, বুঝছেন? সবাই খালি রেকর্ডিং চাই। মানে ক্লাস শেষ হওয়ার পরেই মেসেজ আসা শুরু করবে, ভাই রেকর্ডিংটা দেন, ভাই রেকর্ডিংটা দেন, সকাল থেকে মেসেজ দেওয়া শুরু করবে। আচ্ছা, ইনশাল্লাহ শুরু করি। আজকে আমরা ক্লাস করব পেশেন্ট স্ট্যাবিলাইজেশন, সিডেটিভস, আর হচ্ছে এসেপটিক মেজার। ফিল্ড লেভেলে এসেপটিক কিভাবে মেজার করবো, মানে সার্জারিতে ঢুকলাম আর কি। আর মেডিসিনের একটা ক্লাস আরেকটা নিবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে গাইনেকোলজি রিলেটেড আর কি। সিস্টিক ওভারিয়ান ডিজিজ, লুটিয়াল সিস্ট, ফলিকুলার সিস্ট হচ্ছে, তারপরে এন্ডোমেট্রাইটিস, তারপরে হচ্ছে পায়োমেট্রা, ডিস্ট্রোগিয়া, রিপিট ব্রিডিং সিনড্রোম, অ্যানাস্টাস। এই কয়েকটা নিয়ে একটা ক্লাস নিবো ইনশাল্লাহ। এটা একটু পরে নেবো ইনশাল্লাহ আজকে। স্ক্রিন শেয়ারিং, স্ক্রিন কি দেখা যায়? ভাই দেখা যাচ্ছে, অন্যরা হ্যাঁ, দেখতেছে কিনা। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একে দেখতে পারলে সবাই দেখতে পাবে ইনশাল্লাহ। তো আজকে থেকে হচ্ছে সার্জারির বিষয়গুলো একটু শুরু। আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে সার্জারি সহজ মনে হয়। সার্জারিতে মানে সহজ কি অর্থে? সহজ অর্থ হচ্ছে যে সার্জারিতে আপনার রেজাল্ট নিয়ে আসা সহজ। একটা হার্নিয়া হয়েছে, আপনি এটা ঠিকঠাক করে দিলেন, সার্জারি করে দিলেন, এটা ঠিক হয়ে যাবে। একটা আপার পেটালার ফিক্সেশন হয়েছে, আপনি ডেসমোটমি করে দিলেন, সাথে সাথে ঠিক হয়ে যাবে। বা একটা রুমেনাল ইনফেকশন হয়েছে, আপনি রুমেটমি করে দিয়েছেন, এটা সাথে সাথে ঠিক হয়ে যাবে। তো আসলে সার্জারি কেসে রেজাল্ট নিয়ে আসা এবং ডায়াগনোসিস করা সহজ, মানে ডায়াগনোসিস তো এমনি ডায়াগনোসিস হয়ে যায়। কিন্তু মেডিসিনই কঠিন। মেডিসিনে মানে প্রেসক্রিপশন করা সহজ, একটা প্রেসক্রিপশন আপনি করতেই পারেন, কিন্তু ওই প্রেসক্রিপশন দিয়ে সেই মানে গরুটাকে, পেশেন্টকে ভালো করে নিয়ে আসা এবং স্পেসিফিক ডায়াগনোসিস করা, এটা কিন্তু খুব কঠিন কাজ আর কি আমার কাছে। এই জন্য মানে মেডিসিনের মেডিসিনের চেয়ে সার্জারি অনেকটা সহজ আর কি। তো প্রথমে হচ্ছে স্ট্যাবিলাইজেশন নিয়ে কথা বলবো। স্ট্যাবিলাইজেশন হচ্ছে, হ্যাঁ, স্টেবিলাইজেশন হচ্ছে আপনার পেশেন্ট যেটা আছে, যেটাকে আপনি সার্জারি করবেন, তো সেটা আসলে কি অবস্থায় আছে, এটাকে নর্মাল কন্ডিশনে নিয়ে আসা হচ্ছে স্টেবিলাইজেশন। এখন সার্জারিতে দুই ধরনের, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্জারি আর একটা হচ্ছে ইমার্জেন্সি সার্জারি। ইমার্জেন্সি সার্জারি যেটা আপনার মনে করেন যে করতেই হবে, এখনই করতে হবে, এরকম একটা সিচুয়েশন। তো সেইখানে আর আসলে স্টেবিলাইজেশনের মানে তেমন কোনো কাজ নাই। দেখা যাচ্ছে যে ধরেন যে আপনার একটা পা ভেঙে গেছে, ফ্র্যাকচার হইছে, আপনার দ্রুত এই একটা ব্যবস্থা নিতে হবে আর কি। তো সেখানে আপনার স্ট্যাবিলাইজেশনের সুযোগ খুব কম। কিন্তু যে ইলেকট্রিক্যাল সার্জারি, যেটা আপনি সময় নিতে পারেন, ধরেন যে একটা হার্নিয়া হইছে, আপনি আজকে না করলে 7 দিন পর করলেও সমস্যা নেই। আ তো এটা হচ্ছে আপনি এই ক্ষেত্রে স্ট্যাবিলাইজেশনটা আপনি সময় নিয়ে করতে পারবেন আরকি। তো স্টেবিলাইজেশন মেইন কথা হচ্ছে যে পেশেন্ট কে নরমাল কন্ডিশনে নিয়ে আসা। নরমাল কন্ডিশনে নিয়ে আসলে আপনি যদি সার্জারি করেন, সেটার আউটকাম বেশি ভালো হয়। তো স্টেবিলাইজেশন কেন দরকার? কেন হচ্ছে রিডিউস অ্যানেস্থেসিয়া রিস্ক। আপনি যে অ্যানেস্থেসিয়া দিবেন, তাকে সিডেটিভ দিবেন। সিডেটিভ দেওয়ার পরে যদি সে স্মল অ্যানিমাল হয়, তাহলে সে মানে অ্যানেস্থেটিকও দিবেন। তো এই যে অ্যানেস্থেসিয়া যে হ্যাজার্ড আছে, আপনার অ্যানিমাল যদি উইক হয়, আপনার অ্যানিমাল যদি ডিহাইড্রেটেড হয়, আপনার অ্যানিমাল যদি মেটাবলিক অ্যাসিডোসিস বা অ্যালকালোসিসে ভুগতেছে, এ ধরনের কন্ডিশন হয়, তো এই অ্যানেস্থেসিয়ার রিস্কটা বাড়ায় দেয় আর কি। অ্যানেস্থেসিয়ার বিভিন্ন রিস্ক যে হ্যাজার্ড তৈরি হয়, এটা রিস্ক বাড়ায় দেয়। আর সার্জিক্যাল আউটকামও কমে আসে। এই জন্য যে স্ট্যাবিলাইজেশনটা গুরুত্বপূর্ণ। তো স্ট্যাবিলাইজেশনের ক্ষেত্রে আপনারা যেটা দেখবেন যে টেম্পারেচার, দেখতেছেন যে হাই টেম্পারেচার, হাই ফিভার, একটা গরুতে অনেক বেশি ফিভার। তো এই অবস্থায় আপনি একটা অপারেশন করতে পারেন না। আপনাকে ফিভারটাকে কমায় নিয়ে আসতে হবে। পালস রেট দেখবেন, রেসপিরেশন কেমন আছে। রেসপিরেশন যদি খুব বেশি হাই রেসপিরেশন, বা দেখা যাচ্ছে যে রেসপিরেটরি কোনো ডিস্ট্রেস আছে তার, বা কোনো নিউমোনিয়া আছে, তো এই ধরনের কন্ডিশনে আপনি সার্জারি করতে যাবেন না। যদি রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, এটা তো আর যাবেনই না। তো এটা আগে রেসপিরেশনের সমস্যা কমায় নিতে হবে। আ তারপর হচ্ছে মনে করেন যে এনএসআইটি, আপনি সার্জারির পূর্বেই স্টেবিলাইজেশন এর জন্য এনএসআইটি আপনি ইউজ করতে পারেন যেকোনো।
ক্লোনেক্সিলমেগ্লোনামাইন ইউজ করতে পারেন। যা মানে বা যার যেটা পছন্দ ইউজ করতে পারেন। আর যদি আগে থেকে এটা ইনফেকশন হয়ে থাকে, যে একটা সেপটিক ওন্ড হইছে বা একটা গ্যাংগ্রিন ধরে গেছে, সেটা আপনি পা কেটে ফেলে দিবেন, অ্যাম্পুটেশন করবেন। আগে থেকেই সেই গ্যাংগ্রিনাস অবস্থা। তো সেক্ষেত্রে আগে থেকে আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে এর লোড কমায় নিতে পারেন বা একটা ঘাটা শুকায় নিয়ে আসতে পারেন। তো এইটা হচ্ছে প্রোফিলাক্সিস মানে স্টেবিলাইজেশন করবেন। ইদানিং আমি দেখলাম যে গোটে ওই যে পাওয়া যাচ্ছে, আ কি বলে? থা থাইমাস। আ এই ম্যান্ডিবলের নিচে আ টনসিলটা আরকি, টনসিলটা ফুলে গেছে একেবারে। ফুলে যাচ্ছে। তো ফোলা অবস্থায় যদি আপনি অপারেশন করতে যান তাহলে রিস্ক বেশি। আপনি একে আগে অ্যান্টিবায়োটিক দেন। কোনো একটা অ্যান্টিবায়োটিক দেন, দেখবেন যে ফোলা কমে যাবে। আপনি স্টেরয়েড ইউজ করেন হালকা, দেখবেন ফোলা কমে যাবে। তো ফোলা যখন কমে যাবে এরপরে আপনি সার্জারি করলে এটার আউটকাম ভালো হবে আরকি। সার্জারিটা সুন্দর হবে। তো এইজন্য এই স্টেবিলাইজেশন এগুলা মাথায় রাখতে হবে আরকি। তো এখানে স্টেবিলাইজেশন এর জন্য ডিহাইড্রেশন যেটা, আপনি ডিহাইড্রেশন কত আছে এর স্কিন ফোল্ড টেস্ট বা ওই যে সানকেন আই, ড্রাই মিউকাস এগুলা থেকে বুঝবেন। তো ডিহাইড্রেশন যদি থাকে তো সেক্ষেত্রে আপনি ফ্লুইড থেরাপি ইউজ করবেন। হ্যাঁ? তারপরে এই ইলেক্ট্রোলাইট যে ইমব্যালেন্স যদি থাকে ইমব্যালেন্স মানে ব্যালেন্স করার চেষ্টা করবেন। যদি ক্যালসিয়ামের সমস্যা থাকে, দেখা যাচ্ছে গরুটা বেশি পড়ে যাচ্ছে বা উইক বা এ ধরনের, তো ক্যালসিয়াম দিয়ে নিবেন। বা যদি নেগেটিভ এনার্জি ব্যালেন্স এর মধ্যে আছে, মানে যে অবস্থায় মানে যেটা অ্যাবনরমাল আছে তাকে নরমাল করার জন্য যা করা লাগে এটা হচ্ছে স্টেবিলাইজেশন। বুঝছেন? তো এইখানে কিছু জিনিস দেওয়া আছে, এটা থিওরিটিক্যাল জিনিসপত্র। আ কিছু কন্ডিশনে আ ইলেক্ট্রোলাইটের কি ইমব্যালেন্স ঘটে সেটা এইখানে দেওয়া আছে। হ্যাঁ? এই দেখেন রুমিনাল যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে এই যে অ্যালকালোসিস, হ্যাঁ? ইনফেকশনে অ্যালকালোসিস বলছে তারা। আ আবার আবার ধরেন যে উম এই টিম্পানির ক্ষেত্রে আবার যদি হয় টিম্পানি অ্যাসিডোসিস হয়, তো মেটাবলিক অ্যাসিডোসিস হবে। ইলেকট্রোলাইট এই ধরনের চেঞ্জ হবে। আবার যদি এই যে ইউটেরাইন রাপচার হয়ে থাকে, ইউটেরাইন রাপচার হয়, অনেক সময় টিউব সিস্টেকটমি যেটা করতে হয় অনেক সময়। ইউ আ এই কি বলে? এতে ইউটেরাইন রাপচার না। এটা হচ্ছে ব্লাডার রাপচার যেটা। হ্যাঁ, এই যে ব্লাডার রাপচারের ক্ষেত্রে এই যে হাইপোক্যালেমিয়া ঘটে। তো এই ধরনের কন্ডিশন এগুলো একটু পড়ে নিয়েন, দেখে নিয়েন। এটা আসলে থিওরিটিক্যাল জিনিসপত্র। তবে এটা মাথায় রাখা আ ভালো। আবার যেহেতু বলতেছি কি, ওই ব্লাডার রাপচার এর কথা আসছে, আমি একটা কথা বলে নেই। যে দেখবেন যে ওই যে প্রস্রাব হচ্ছে না, ইউরোলিথ হয়ে গেছে। ইউরোলিথ হওয়ার পরে মানে প্রস্রাবটা জমতে ব্লাডার আর ধরতেছে না, ব্লাডার ফেটে গেছে। ব্লাডার ফেটে যাওয়ার পরে অ্যাবডোমেন পুরোটাই ইউরিনে ভরে গেছে। আপনি এ ধরনের কন্ডিশনে প্রায় ৩০ থেকে ৪০ লিটার ইউরিন পাবেন। বা এবং গরুটা সিভিয়ারলি মানে ডিহাইড্রেটেড থাকবে। তো এই ধরনের কন্ডিশনে কি হয়? আপনি যদি এটাকে স্টেবিলাইজ না করে দেন, এটা শক করে এবং সার্জারি করার সময় ইনস্ট্যান্ট মারা যায়। অনেক সময় অনেক মারা যায়। যদি এইটা আপনি না জানেন। সেটা কি হয়? অনেক সময় আপনি যখন সার্জারি শুরু করছেন, অ্যাবডোমেনে ইনসিশন দিছেন, দেওয়ার পর দেখবেন যে একবারে এই ইউরিন গুলো একবারে বের হয়ে আসতেছে। তো দ্রুত যখন এই ইউরিন গুলা বের হয়ে আসে, তো তখন বডি যে একটা হোমিওস্ট্যাসিস এর মধ্যে চলতেছে। যদিও তার মধ্যে ৩০-৪০ লিটার ইউরিন আছে। কিন্তু সে একটা হোমিওস্ট্যাটিস এর মানে স্ট্যাসিস এর মধ্যে চলতেছে। তো হোমিওস্ট্যাটিক অবস্থা থেকে যখন হঠাৎ করে আপনার এই যে ফ্লুইড গুলো ইভাকুয়েট হয়ে যাবে, একবারে ১০-১৫ লিটার বের হয়ে আসবে। তো এটার কারণে কিন্তু ওই পেশেন্ট মানে ওই শক করে আরকি। শক করে ইনস্ট্যান্ট মারা যায়। তো এই ক্ষেত্রে স্টেবিলাইজেশনটা কি? আপনি ফ্লুইড থেরাপি দিবেন। আর আপনি যে ৩০-৪০ লিটার যে ইউরিনটা জমছে এটা আপনি একবারে বের করবেন না। আপনি ১ম এ হচ্ছে এই যে স্টিলের যে বড় নিডেল পাওয়া যায়, ১৪ গজের নিডেল পাওয়া যায়। ওই নিডেল মারেন, অ্যাবডোমেনে মাইরা রাখেন। ওরা ধীরে ধীরে কমায় ফেলবে আরকি। তো ধীরে যখন কমাবে তখন আর শক হওয়ার সম্ভাবনা থাকবে না। তো কমানোর পরেও কিছু থাকবে। তো এইটা আপনি যখন সার্জারি করবেন আরকি। সার্জারি করার সময় আপনি মানে ধীরে বের করার করেন। ফ্লোটা কন্ট্রোল করে ধীরে বের করবেন। তাহলে শক করবে না ইনশাআল্লাহ। এছাড়া কিছু যে কন্ডিশন গুলো পড়ছে, অ্যাসিড বেস ব্যালেন্স কেমন হয়, ইলেক্ট্রোলাইট কি ইমব্যালেন্স হয় এটা দেখানো হয়েছে। এটা আপনারা দেখে নিয়েন। ফার্দার স্টাডিতে কাজে লাগবে। এইখানে বলছে যে যদি অ্যাসিডোসিস হয়, মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই যে সোডিয়াবাইকার্ব ইউজ করবেন। সোডিয়াবাইকার্ব ইউজ করে তার অ্যাসিডোসিস মেইনটেইন করবেন। মেটাবলিক অ্যাসিডোসিস হইলে এটা করবেন। আবার যদি অ্যালকালোসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে
এই যে 5% অ্যাসিটিক অ্যাসিড ভিনেগার বাজারে কিনতে পাওয়া যায়, ভিনেগার ইউজ করবেন, করে অ্যালকালোসিস মেনটেন করবেন। অ্যালকালোসিস সাধারণত কেস খুব কম, অ্যাসিডোসিস বেশি। আর যদি এনার্জি লাগে বা গ্লুকোজ লাগে সেক্ষেত্রে এই যে আপনি গ্লুকোজ, এনার্জি এগুলা আপনারা ইউজ করবেন। তো এইভাবে আপনি পেশেন্টটাকে স্টেবিলাইজ করে নেবেন। পেশেন্ট স্টেবিলাইজেশন হচ্ছে নরমাল কন্ডিশনে নিয়ে আসা। যদি তাপমাত্রা বেশি থাকে তো সেখানে কমায় নিয়ে আসা, বা যেকোনো যে অ্যাবনরমাল কন্ডিশনে থাক সেটাকে নরমালে নিয়ে আসতে যা করা লাগবে সেটা আপনি করবেন। এটা হচ্ছে স্টেবিলাইজেশন। এরপরে সিডেটিভ। আমি যেহেতু বোভাইন নিয়ে পড়ালেখা করতেছি, লার্জ অ্যানিম্যাল, এক্ষেত্রে আমরা এই অ্যাসিটোপ্রোমাজিন, ক্লোরোপ্রোমাজিন এগুলো দরকার নাই ভাই, এগুলা পাওয়াও যায় না, এগুলো সব থিওরিটিক্যাল কথা। আপনি যেটা ইউজ করবেন সেটা হচ্ছে এই দুটা, একটা হচ্ছে ডায়াজেপাম আর একটা হচ্ছে জাইলেজিন। এবং লার্জ অ্যানিম্যাল ক্ষেত্রে ডায়াজেপামটাই আপনি সিডেটিভ হিসেবে বেশি সেফ, মানে এটা ইউজ করাই ভালো, এটা রিস্ক কম। আর জাইলাজিনটা হচ্ছে লার্জ অ্যানিম্যালে সেন্সিটিভ বেশি, সেন্সিটিভ খুব বেশি, মানে একটু ডোজ হেরফের হইলে বা ওজন যদি এস্টিমেশনের জন্য এস্টিমেট একটা গরুর ওজন ধরেন যে 300 কেজি, আপনার কাছে মনে হইলো এটা 450 কেজি বা 400 কেজি বা 350 কেজি, তো ওই ডোজ ধরে আপনি একটা জাইলাজিন ইউজ করছেন, দেখবেন যে গরুটা আর উঠতেছে না, কি বিপদ। তো এটা কিন্তু মানে ফিরলে অনেক বড় ঝামেলা তৈরি করে। যেমন আমি একটা অপারেশন করলাম টিউসিস্টোস্টমি, এটা করলাম হচ্ছে লক্ষ্মীপুর রায়পুরে থাকার সময়। আমি অপারেশন করছি ওইটা, এবং এই অনারটা আমাকে আসরের সময় ফোন দিছে যে স্যার গো, পরে আমি তো একটু টেনশনের মধ্যে পড়ে গেলাম যে কি করবো। আমি বলছি আর একটু অপেক্ষা করেন। শেষ পর্যন্ত মাগরিবের পর মানে অনেকবার ফোন দিচ্ছে যে স্যার আমার বাছুর কিছুতেই উঠতেছে না, মাগরিবের পরও ওঠে নাই। পরে সেই বাছুরটা আমি এশা পর্যন্ত অপেক্ষা করছি, স্যার ওঠে নাই, আপনি আসেন। আমি আসার জন্য আমি বলছি, আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তো পরে আসবো এরকম মুহূর্তে ফোন দিছে যে স্যার বাছুরটা উঠছে এবং ঠিক আছে। তো আসলে ওটা যে কেন হয়েছিল, আমি তো ডোজ খুব বেশি ইউজ করি নাই। তারপরে এই ধরনের কন্ডিশন মাঝে মাঝে হয়, আপনাকে খুব বিচলিত করে ফেলবে আর কি। ওটাতে আমি ডায়াজেপাম ইউজ করছিলাম, যদিও জাইলাজিন ইউজ করি নাই। এবং ডায়াজেপাম আমি রেগুলার ইউজ করি, আমার ওই পেশেন্টটাতেই শুধু এই ধরনের ঘটনা ঘটছে, তাছাড়া আর কোথাও কোনো ঘটনা এরকম হয় নাই কখনো। তো ডায়াজেপাম আপনারা সিডেটিভ হিসেবে ইউজ করবেন, এবং ডায়াজেপামের ডোজ হচ্ছে 0.5 থেকে 1.1 mg। পয়েন্ট ফাইভ এটা থেকে, কি শুধু গোটের জন্য ভাই? না গোট এবং কাফ দুটার জন্যই। আর লার্জ এনিম্যাল যদি বড় গাভী হয়, তো বড় গাভীর ক্ষেত্রে আমি সিডেটিভ ইউজ করতে মানে আমি করি না আর কি, বা আমি নিরুৎসাহিত করি। এবং নিরুৎসাহিত করি, এর কারণ হচ্ছে যে আপনি যখন সিডেটিভ, বড় গাভীতে যদি আপনার চোখ হয়, দেখবেন যে যদি চোখ হয় সাথে সাথে আপনার ব্লড হয়ে যায়, বুঝছেন? মানে ওদের রুমেন ফাংশন যারা আছে, কন্টিনিউয়াস ফার্মেন্টেশন হয়, কন্টিনিউয়াস আপনার কার্বন ডাইঅক্সাইড, মিথেন তৈরি হচ্ছে, গ্যাস তৈরি হচ্ছে, ইরেকটেশনের মাধ্যমে এই গ্যাস বের হয়ে যাচ্ছে। তো আপনি যখন সিডেট করবেন একটা গাভীকে বা বড় গরুকে, তো তখন এই রুমেন ফার্মেন্টেশন কিন্তু চলমান, কিন্তু আপনার ইরেকটেশনটা আর হবে না, বুঝছেন? সে ঢেকুর দিতে পারবে না। পরে ফলে মানে একটু যদি সময় বেশি লেগে যায় সেক্ষেত্রে আপনার ব্লড তৈরি হবে, বুঝছেন? আবার গরুটা যদি দেখা যায় সময় মতো আপনি যে লো ডোজে করছেন, আপনি চিন্তা করছেন যে 1 ঘন্টার মধ্যে গরুটা যেন উঠে যায়, আপনি কোনো কারণে সেই গরুটা ওঠে নাই, গরুটার ফ্যাটি বেশি, ফ্যাটি হইলে কি হয়, মানে অল্প ডোজেই আপনার বেশি মানে ইফেক্ট ফেলে আর কি। তো ফ্যাটি বেশি, তো আপনি বুঝতে পারেন নাই, তো তখন সিডেট করলে ঝামেলা আর কি। আর লার্জ এনিমেলে এই রুমিনেটমি বলেন, সি সেকশন বলেন, কোনোটাতে আপনার সিডেটিভ দরকার হয় না, জাস্ট লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে কাজ করা যায়। এই জন্য লার্জ এনিমেলে কখনোই আপনি সিডেটিভ ইউজ করতে যাবেন না। এটা সিডেটিভ আপনি ইউজ করলে কাফে ইউজ করবেন। গোটেও আমরা খুব কম ইউজ করি, কারণ গোটের ক্ষেত্রেও তো রুমেন ফাংশন থাকে, আর গোটের তো আপনার অপারেশনও কম হয় আর কি, বুঝছেন? লোকাল দিয়ে কাজ করে দেয়। আপনি যদি কাফের ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন, কাফের তো আর রুমেন নাই, ওই কন্টিনিউয়াস ফার্মেন্টেশন নাই, ওই মানে গ্যাস ফর্ম হওয়ার ভয় নাই। কাফের সিচুয়েশনটা মানুষের মতোই, বা ক্যাট ডগের মতো আর কি। এই জন্য আপনি যদি কাফে যদি মনে করেন যে মানে জেনারেল অ্যানেস্থেসিয়া করবেন, জেনারেল অ্যানেস্থেসিয়াও করতে পারেন। হ্যাঁ, আমি অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যাটামিন ইউজ করি, যে ওই ডায়াজেপাম দিছি, দেওয়ার পরও মানে কাফটা বেশি ঝামেলা করতেছে, বেশি বিশেষ করে এরে বাছুর গুলা, বুল কাফ গুলা, এরা বেশি শক্তিশালী হয়ে থাকে। তো এরা হচ্ছে ওই নর্মাল সিডেটিভে
অনেক সময় ঝামেলা করে, তারপর নড়ানড়ি বেশি করে। তো সেক্ষেত্রে আপনি ক্যাটামিন ইউজ করতে পারেন, ঝামেলা হবে না, কিছু হবে না, সমস্যা হবে না। কিন্তু লার্জ এনিমেল ক্ষেত্রে বড় গরুতে আপনি সিডেটিভ ইউজ করতে যাবেন না, এটা রিস্ক বাড়ায়। এটা হচ্ছে আমার থিওরি আর কি। মানলে মানতে পারেন বা না মানলেও সমস্যা নাই, আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো যদি ডায়াজেপাম ইউজ করেন সেখানে 0.5 থেকে 1.1 mg পার কেজি বডি ওয়েট হিসাবে দিবেন। আপনি লো ডোজে থেকে শুরু করবেন, 0.5 ধরে হিসাব করবেন, 0.5 ধরে হিসাব করে আগে দিবেন। এরপরে যদি লাগে তাহলে লোডিং ডোজ আপনি দিবেন, যে পরে আরো 0.25 ধরে আপনি দিছেন। বা আপনি যদি মনে করেন যে উইক কাফ, সেক্ষেত্রে আপনি 0.5 দিয়ে শেষ। আপনি দেখছেন যে এটা স্ট্রং কাফ, মানে কাফটা খুব শক্তিশালী, আপনি 1 mg করে ধরে দেন, সমস্যা নাই। তো এটা হচ্ছে আপনার পেশেন্টের অবস্থা কেমন, সে আসলে কতটা শক্তিশালী, তো তার ভিগো এগুলো দেখে আপনি সিদ্ধান্ত নিবেন। যদি ডায়াজেপাম দেন সবসময় আইভি দেওয়ার চেষ্টা করবেন, কারণ ডায়াজেপামটা একটা ইরিটেটিং ড্রাগ। আপনি যদি আইএম দেন একটু মানে জ্বালাপোড়া করে আর কি। আইএম দেয় অনেকে, কিন্তু আইএম না দেওয়াই ভালো। আপনি আইভি দেওয়ার চেষ্টা করবেন, আইভি ভালো। আইভি দেওয়া দেখবেন যে ডায়াজেপাম দিতে দিতে আপনার গরুটা শুয়ে পড়ছে, আপনার কাফ আপনি দেওয়া শেষ না হইতেই শোয়া শেষ। এর হচ্ছে ডায়াজেপাম ভালো ইফেক্ট, তাড়াতাড়ি আপনাকে ইয়ে করে দিবে। আর যদি জাইলাজিন ইউজ করতে চান, জাইলাজিন হচ্ছে 0.1 থেকে 0.3 mg পার কেজি বডি ওয়েট এই হিসাবে দিবেন। এবং 0.1 মানে সবসময় অ্যানাস্থেটিকের ডোজটা কি, মানে সিডেটিভ অ্যানাস্থেটিকের ডোজটা সবসময় লোয়ার ডোজে ইউজ করবেন। মানে লোয়ার যে লিমিট থাকবে, লোয়ার লিমিট ইউজ করবেন। আর অ্যান্টিবায়োটিকের ইউজটা কি বা অন্যান্য ড্রাগের ইউজটা কি, যেটা হায়ার লিমিট ইউজ করবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে লোয়ার, মানে 0.1 mg পার কেজি বডি ওয়েট হিসাব করে আপনি দিতে পারবেন। জাইলাজিন যদি ক্যাট ডগে দেন সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 3 mg, মানে 10 ভাগের 1 ভাগ লার্জ এনিমেলে আর কি জাইলাজিন। আর ক্যাট ডগের ক্ষেত্রে 10 গুণ বেশি, এর হচ্ছে 1 থেকে 3 mg ক্যাট ডগে। আর যদি ক্যাটেল ইউজ করতে পারেন চান তাহলে 0.1 থেকে 0.3 mg এই ডোজ মেনটেন করবে ইনশাল্লাহ। অ এখানে কিছু রিভার্সিবল এজেন্ট আছে, রিভার্সাল এজেন্ট। যদি আপনার দেখা যাচ্ছে যে ডায়াজেপাম দিছেন, কি বলে জাইলাজিন দিছেন, কিন্তু আপনার গরু আর উঠতেছে না, তো তখন আপনি এই ইউহিমবিন দিতে পারেন। আলফা টু ইউহিমবিন, এটাই মানুষের অ্যাম্পুল কিনতে পাওয়া যায় আর কি। এই মুহূর্তে আমার ট্রেড নেমটা মনে নাই, তো আপনি এটা দেখে নিতে পারেন, বা আমি দেখে দিব ইনশাল্লাহ, গ্রুপে দিব। আচ্ছা, ডায়াজেপামের আপনি মার্কেটে অ্যাভেলেবল কি কি আছে? হ্যাঁ, মার্কেটে সেডিল নাম শুনছেন সবাই, স্কোয়ারের সেডিল, ঘুমের ওষুধ। এই সেডিল আছে স্কোয়ারের। এরপরে আছে যে ইজিয়াম আছে, অপসনিনের ইজিয়াম। আর গণস্বাস্থ্য জি ডায়াজেপাম, এটা হচ্ছে গণস্বাস্থ্যের ওষুধ। সবগুলাই 2 ml অ্যাম্পুল পাওয়া যায়, ছোট ছোট 2 ml এর অ্যাম্বার গ্লাস মানে কালার গ্লাসের মধ্যে এটা থাকে। তবে ডায়াজেপাম কিন্তু সানলাইটে সেন্সিটিভ। আপনি যদি সানলাইটের মধ্যে দিয়ে রাখেন, ডায়াজেপামের কার্যকারিতা হারাই ফেলবে। সে সানলাইটে মানে মানে নষ্ট হয়ে যায় আর কি, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট গুলো নষ্ট হয়ে যায়। এই জন্য ডায়াজেপামকে সানলাইট থেকে দূরে রাখতে হয় এবং অ্যাম্বার কালার গ্লাসে রাখতে হয়। তো এই যে 2 ml অ্যাম্পুল থাকে, এই 2 ml অ্যাম্পুলে 10 mg ডায়াজেপাম থাকে, মানে 1 ml 5 mg ডায়াজেপাম থাকে। তো আপনি যদি 0.5 করে ধরেন, 0.5 যদি 10 কেজিতে ধরেন তাহলে 5 mg, তার মানে 1 ml 10 কেজিতে আপনি দিতে পারবেন। হ্যাঁ, 1 ml 10 কেজিতে ধরে লোয়ার ডোজে আপনি দিতে পারবেন। আর জাইলাজিন হচ্ছে আপনার 10 ml এর ভায়াল আছে একমির এজাইলা, আবার 30 ml এর ভায়াল আছে। তবে আগে তো এজাইলা ছিল না, আগে হচ্ছে ইন্ডিয়ান যে ওই ইমিউনোলজিক্যাল যে ফার্মাসিউটিক্যালস না কি নাম একটা আছে, জাইলাজিন নামে ওদের একটা 30 ml এর ভায়াল ছিল। ওটা আমরা ইন্ডিয়া থেকে নিয়ে এসে, যারা পেট প্র্যাকটিস করেন তারা জানেন যে ইন্ডিয়া থেকে নিয়ে আসা, ওগুলা ইউজ করা হয়। ড্রাগ কনসেন্ট্রেশন হচ্ছে 20 mg পার ml জাইলাজিনের, মানে 1 ml 20 mg হচ্ছে জাইলাজিন থাকে।
তো ওই হিসাব করে দেখা যাচ্ছে 0.5 ml, যদি লোয়ার ডোজে আপনি ইউজ করবেন তাহলে 0.5 ml 100 কেজি বডি ওয়েটে, 100 কেজি একটা মানে গরুতে আপনি 0.5 ml মানে কত কম চিন্তা করছেন, মানে 2 ml আপনি সর্বোচ্চ ইউজ করতে পারেন। ধরেন যে 200 কেজি হলে 1 ml, 400 কেজি হলে 2 ml, 400 কেজি হলে একটা গরু যদি 400 কেজি বড় একটা গরু হয় আপনি 2 ml দিলে এনাফ। এই হচ্ছে জাইলাজিন আর হচ্ছে ডায়াজেপাম, এগুলো হচ্ছে পাওয়া যায়। অ্যানাস্থেটিক রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে আছে, এগুলো দরকার নেই। আবু বকর ভাই, হ্যাঁ ভাই বলেন। সেদিলের ডোজটা আরেকবার বলুন তো। 1 ml পার হচ্ছে 10 কেজি, তাই তো? হ্যাঁ, আপনি যদি লোয়ার ডোজে মানে 0.5 mg পার কেজি বডি ওয়েট ধরেন তাহলে 1 ml 10 কেজিতে। ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, রেড ফ্ল্যাগ হচ্ছে যে যেগুলো বলছি স্ট্যাবলাইজ, যে সিভিয়ার যদি ডিহাইড্রেশন থাকে আপনি সার্জারি করবেন না, র্যাপিড ইররেগুলার হার্ট রেট এগুলো করবেন না, পোর রেসপন্স টু ইনিশিয়াল স্ট্যাবিলাইজেশন, যে স্ট্যাবলিশ আসলে হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি রেড ফ্ল্যাগ আর কি। তো এগুলা দেখবেন ইনশাল্লাহ। তো এটাই মোটামুটি স্ট্যাবিলাইজেশন আর সিডেটিভ মধ্যে এই দুটা মনে রাখবেন, ডায়াজেপাম আর জাইলাজিন, এই দুটা একটু মানে ডিটেলস একটু স্টাডি করবেন ইনশাল্লাহ, কারণ এই দুটো আপনি ফিল্ডে ইউজ করবেন। তো এই দুটো একটু জেনে রাখবেন ইনশাল্লাহ। এরপরে আমরা একটা অ্যাসেপটিক ম্যানেজমেন্ট, অ্যাসেপটিক উন্নত অ্যাসেপটিক ডিসইনফেকশন। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন ভাই। তাহলে লার্জ অ্যানিমেলে সার্জারি করার ক্ষেত্রে কি তার মানে আপনার সাজেশন থাকবে যে সিডেশন ব্যবহার না করাই ভালো নাকি? হ্যাঁ হ্যাঁ, কোনো সিডেশন দরকার নাই, আপনি জাস্ট লোকাল অ্যানেস্থেসিয়া। আপনি যদি রোমিটমি করেন জাস্ট লাইন ব্লক করলেও হবে, রিভার্স এল ব্লক করলেও হবে, অথবা ওই যে প্রক্সিমাল কি বলে ডিস্টাল প্যারাভার্টিব্রাল নার্ভ ব্লক অথবা প্রক্সিমাল প্যারাভার্টিব্রাল মানে ব্লক, এগুলা করলে এনাফ। বা যেখানে অপারেশন করবেন সেই রিজিয়ন ব্লক করলেও এনাফ, বুঝছেন? আপনার সিডেটিভ লোকাল ইউজ করার কোনো ব্যবহার দরকার করলে নাই। হবে। জি জি ঠিক আছে। সিডেটিভ আপনি ইউজ করবেন কাফে, একমাত্র কাফ ছাড়া কোথাও সিডেটিভ ইউজ করবেন না। আর ভাই সিডেটিভ মনে হয় যে পেটে ব্যবহার করতে হয় নাকি? হ্যাঁ, পেটের আলাদা হয়। পেটের ক্ষেত্রে আপনি প্রথমে সিডেটিভ দিয়ে নিতে হবে, এরপর অ্যানেস্থেটিক দিতে হবে। মানে প্রথমে যদি আপনি গ্যাসেস অ্যানেস্থেটিক না করেন, প্রথমে আপনি জাইলাজিন দিয়ে নিতে হবে, জাইলাজিন দেওয়ার পর ঠিক সে আছে, যখন শুয়ে পড়বে এরপর আপনি ক্যাটামিন ইউজ করবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাসেপটিক টেকনিক। আপনি সার্জারি ঠিক মতোই করছেন, কিন্তু সার্জারি যদি অ্যাসেপটিক মানে অ্যাসেপসিস না হয়, সেপসিস হয়ে যায়, অ্যাসেপটিক না হয় সেপসিস হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের কমপ্লিকেশনে ভোগাবে আপনাকে। আপনি হার্নিয়া অপারেশন করে আসছেন, পরে দেখবেন যে ওখানে পুঁজ মানে পেকে গেছে, পেকে যা পুঁজ হয়েছে, সে ভিতরে একটা পাউচ তৈরি হয়েছে, হ্যাঁ মনে হচ্ছে আবার হার্নিয়া ফিরে আসছে, হ্যাঁ দেখা যাচ্ছে যে উন্ড হিলিং ভালো হচ্ছে না, আপনার শিলায় জোড়া লাগে নাই। তো অনেক ধরনের ঝামেলা ঘটবে যদি আপনি অ্যাসেপটিক মেজার না নেন। আপনি অপারেশন ঠিকই করছেন কিন্তু রেজাল্ট জিরো, বুঝছেন? তো এই জন্য এসেপটিক টেকনিক মানে এসেপটিক টেকনিক যেগুলো আছে এগুলো ফলো করা খুবই জরুরি। হ্যাঁ, আপনি যে বিদেশে দেখবেন যে ইউটিউবে ভিডিও দেখতে পারেন যে তারা এমন ভাবে মানে এসেপটিক মেজার নেয় বা এমন এসেপটিক ওয়েতে করে হিউম্যানে, যে তাদের পরে অ্যান্টিবায়োটিকও দেয় না। এ ধরনের ঘটনাও আছে, মানে এ ধরনের তারা যে মানে বলে যে আমাদের জিরো ইনফেকশন, কোনো ইনফেকশন নাই, তো আমরা অ্যান্টিবায়োটিক কেন দেবো? তো এই ধরনের কন্ডিশনে তারা নিয়ে গেছে আর কি। যদিও লার্জ অ্যানিমেলে ফিড পর্যায়ে এই এসেপ্টিক মেজার এটা সবচেয়ে বড় মানে রিস্ক ফ্যাক্টর এবং সবচেয়ে বড় মানে ম্যানেজ করার সবচেয়ে বড় ব্যাপার। কারণ আপনাকে অপারেশন করতে হবে গোয়াল ঘরে, অপারেশন করতে হবে ওপেন ফিল্ডে, অপারেশন করতে হবে পাশে রাস্তার পাশে, দেখতেছেন ধুলা উঠতেছে, ধুলা আসে আপনার সার্জিক্যাল যেখানে ইনসিশন দিয়েছেন ইনসিশনের মধ্যে ধুলা পড়তেছে, মানে গোয়াল ঘরের মধ্যে একদিকে গরু আছে আর একদিকে করতেছেন, মানে এটা কাদা টাদা পড়ে আছে, ফিসিস টিসিস পড়ে আছে, এগুলোর মধ্যে আপনি অপারেশন করতেছেন। আপনার হাতে
গ্লাভস আছে, কিন্তু আপনার যে অ্যাসিস্ট্যান্ট তার হাতে গ্লাভসই নাই। সে ওই গ্লাভস নাই, ওরা বলছেন যে ভাই তুই হাত যেন দিস না। ও তো কোয়াক, ও তো বোঝে না, আপনার অ্যাসিস্ট্যান্ট তো কোয়াক, হাত এর মধ্যে ঢুকাই দেয়। বুঝছেন? আপনার যন্ত্রপাতি আপনি ফিল্ডে মনে করেন যে প্রেসার কুকারে হোক বা এমনিতেই হোক পানি গরম দিয়ে গরম করে নিছেন, মানে মোটামুটি একটা অ্যাসেপ্টিক করে নিয়েছেন, কিন্তু দেখে যাচ্ছে পড়ে যাচ্ছে, কাজের সময় পড়ে যাচ্ছে, আপনার যে অ্যাসিস্ট্যান্ট আছে ও এমনি এবার তুলে আপনাকে দিয়ে দিচ্ছে যে কাজ করতেছেন আপনার। বুঝছেন? তো ফিল্ড পর্যায়ে এই অ্যাসেপ্টিক মানে কন্ডিশন তৈরি করা মেজার, এটা খুব মানে কঠিন অবস্থা আর কি। হ্যাঁ, আর এটা মানে মোটামুটি মেইনটেইন না করতে পারলে অনেক সময় সার্জারি করে রেজাল্ট নিয়ে আসা মুশকিল হবে। অনেক ধরনের কমপ্লিকেশন তৈরি হবে। তো কেন অ্যাসেপ্টিক মেজার দরকার? দেখেন, রিডিউস ইনফেকশন রিস্ক, বেটার আউটকাম, লেস পোস্ট অপারেটিভ কেয়ার, হ্যাঁ, প্রিভেন্ট কমপ্লিকেশন। এই যে যেটা বলছি যে অ্যাবসেস হবে, উন্ড, রেজিস্ট্যান্স, সিস্টেমিক ইনফেকশন, এগুলো করবে যদি আপনি অ্যাসেপ্টিক মেজার না নেন। তো সাইটে ইনফেকশন, সার্জিক্যাল সাইটে ইনফেকশন হওয়ার এই যে কয়েকটা কারণ আছে, যে কি একটা ডিটারমিনেন্টস আছে, যে হাউস ডিফেন্স যদি ভালো না হয়, তারপরে ফিজিওলজিক্যাল ডিঅ্যারেঞ্জমেন্ট, ব্যাকটেরিয়াল কন্টামিনেশন ডিউরিং সার্জারি, প্রলং সার্জিক্যাল টাইম, এগুলোর কারণে রিস্ক বাড়ায় দেয় আর কি। তো এগুলো নিয়ে কথা বলবো না। এটা হচ্ছে আপনি ইনফেকশন কন্ট্রোল স্ট্র্যাটেজি কিভাবে করবেন। প্রথমে হচ্ছে এসেপটিক সার্জিক্যাল প্র্যাকটিস আপনাকে মানে করতে হবে। হাই মানে রিস্ক ফ্যাক্টর গুলা, হাই রিস্ক পেশেন্ট, আইডেন্টিফাই হাই রিস্ক পেশেন্ট, বুঝছেন? তারপর কারেক্ট সিস্টেমিক ইমব্যালেন্স প্রি সার্জারি, মানে সার্জারি পূর্বে আপনার সিস্টেমিক যে ইমব্যালেন্স আছে স্টেবিলাইজেশন এগুলো করে নেবেন। আর হচ্ছে যদি মনে করেন যে সার্জারি পূর্বে আপনি অ্যান্টিবায়োটিক প্রোফাইলাক্সিস দরকার বা অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দরকার, আপনি ট্রিটমেন্ট করবেন, আগে অ্যান্টিবায়োটিক দিয়ে নিতে পারেন। এই যে চ্যালেঞ্জ যেটা আছে, যে ডাস্ট, আপনি যেখানে থাকবেন এখানে ধুলা উঠবে, ডাস্ট, তারপরে বাতাস, আপনি দেখেন যে বাতাস আসতেছে, ফ্লাই, তারপরে ফ্লি, মাছি পড়তেছে আপনার সার্জারি যেখানে ইনসিশন দিছেন, রক্ত বের হইছে, আপনার এই চারিদিক থেকে মাছি এসে পড়তেছে, বুঝছেন? তো এগুলার কারণে এটা বড় চ্যালেঞ্জ আর কি। তো যেগুলো করতে পারেন যে আপনি ক্লিন, আপনি সার্জারিটা করবেন, ট্রাই করবেন সবসময় টেবিলের উপর করার। একটা কাফের আপনি হার্নিয়া করবেন বা ডার্মাইড সিস্ট করবেন বা যেকোনো একটা অপারেশন করবেন, আপনি মালিককে বলবেন যে আপনি টেবিল জোগাড় করেন। আপনি মানে ওই সাইডে যাওয়ার আগেই, অপারেশন করতে যাওয়ার আগেই আপনি ফোন দিয়ে বলে দেন যে আমার এগুলা দরকার। আপনি একটা টেবিল সেট করেন, পানি গরম করেন, গরু ধরার জন্য লোক রাখেন। তো এগুলা, আর যদি মালিক দিয়ে, তো কি আপনি দরকার সেটা আগে আপনি তাকে বলে দেন যে এগুলো দরকার। এরপরে ওই টেবিলের উপরে একটা সুন্দর ক্লিন একটা রাখবেন, ওই ক্লিন কোনো শীট ব্যবহার করতে পারেন আর কি। তারপরে আপনি যে সার্জারি করবেন যেখানে, সেখানে যেন ছায়া থাকে, এটা মানে জায়গাটা চুজ করবেন যাতে ছায়া থাকে বা উপরে ছাউনি থাকে, বুঝছেন? তারপরে এই যে উইন্ড ব্লক, আপনি যেখানে সার্জারি করেন সেখানে যদি ওই দিক থেকে বাতাস আসে তো মুশকিল। আপনি চেষ্টা করবেন একটা যেখানে বাতাস কম আসে আর কি, সেইখানে সার্জারিটা করার জন্য। প্রয়োজনে ওই যে ত্রিপল আছে, বলবেন যে ভাই ত্রিপলটা টাঙায় দেন, এই দিক দিয়ে ত্রিপল টাঙায় দেন যাতে বাতাস কম আসে। আপনি যেখানে সার্জারি করবেন সেখানে লোক সমাগম কম করবেন, কারণ আপনার লোক সমাগম যত বাড়ে, পায়ের ধুলা, পা যখন বেশি হাঁটাহাঁটি হয়, পায়ের এই নিচ থেকে ধুলা তো উপরে ওঠে। তো এটা আবার ট্রাফিক, এনিম্যাল কন্ট্যাক্ট, হ্যাঁ। তো এগুলা যে এগুলা দূরে থাকবেন। আপনি সাধারণত গোয়াল ঘরের মধ্যে সার্জারি করবেন না, সবসময় একটা পরিষ্কার পরিচ্ছন্ন প্লেসে নিয়ে আসার চেষ্টা করবেন। আচ্ছা, সার্জিক্যাল সাইট কিভাবে আপনি তৈরি করবেন? সার্জিক্যাল সাইট গুলা কিভাবে, প্রথমে হচ্ছে যে চ্যালেঞ্জ যেগুলো আছে, যে মাঠ, ম্যানিউর, এগুলা থেকে দূরে থাকবেন, এগুলা থেকে দূরে নিয়ে আসবেন। ইনিশিয়াল ক্লিনিং হচ্ছে আপনি প্রথমে এই যে অংশটা মনে করেন যে রুমের করবেন এখানে,
এই অংশ প্রথমে আগে আপনি যদি মাঠ থাকে বা কোনো ফিসেস থাকে এটা আগে ধুয়ে নেন। ধুয়ে নেওয়ার পর এটা শেপ করে নেন। প্রথমে হচ্ছে ক্লিপিং অ্যান্ড হেয়ার রিমুভার এন্ড ক্লিপিং। ক্লিপিং আসলে দরকার হয় না, ডাইরেক্ট শেপ করা যায়। তো আপনি ব্লেড দিয়ে শেভিং ব্লেড আছে জিলেট বা যেকোনো একটা শেভিং ব্লেড দিয়ে শেপ করে নিবেন। পুরোটা শেপ করে নিবেন এবং শেপ করার সময় কার্পণ্য করবেন না। আপনি যতটুকু শুধু কাটবেন অতটুকু শেপ করবেন বিষয়টা এমন না। আপনি একটু বড় করে শেপ করবেন। হ্যাঁ? যতটুকু লাগবে তার চেয়ে বড় করে শেপ করবেন। কারণ শেপ যত ছোট করবেন তত মানে এই ইনফেকশন হওয়ার, লোম-টোম আসে পড়ার এগুলা চান্স বেশি থাকবে। এজন্য শেপটা একটু বড় করে করবেন। শেপ করার পরে আ যেটা করবেন যে শেভিং শেষের পরে সাবান দিয়ে একবার ধুয়ে নিবেন। ওই যে সাইডটা শেভ করছেন ওই সাইডটা সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে নিবেন। ধুয়ে নেওয়ার পর এটা আয়োডিন দিবেন। আয়োডিন দিয়ে একটা মানে গজে সোক করে নিয়ে এটা সুন্দর করে মুছে নিবেন। আয়োডিন দিলেন। আয়োডিন যদি আপনার কাছে অ্যালকোহল থাকে 70% অ্যালকোহল, 70% অ্যালকোহল দিতে পারেন। 70% অ্যালকোহল দিলে কি হবে? মানে এটা একটা অ্যান্টিসেপটিক প্লাস 70 অ্যালকোহলটা ওই দ্রুত সাইডটাকে ড্রাই করে ফেলে। তো ড্রাই করলে আপনার ইনসিশন দেওয়ার জন্য সহজ, অন্যান্য কাজ করা সহজ হয়। তো অ্যালকোহল রাখতে পারেন। অ্যালকোহল দিলে ভালো হয়। তো এটা হচ্ছে আপনি ১ম এ সাইট কিভাবে তৈরি করবেন। এখানে কিছু বলা আছে যে প্রোপিনিন আয়োডিন দিবেন, 70% অ্যালকোহল দিবেন। আ এই যে অ্যালো টু ড্রাই হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। আ ডোন্ট ওভার স্ক্রাব মানে বেশি স্ক্রাব করবেন না। কারণ এটা বেশি স্ক্রাব করলে ব্যাকটেরিয়া স্কিন থেকে ব্যাকটেরিয়া রিলিজ হয় আরকি। এজন্য বেশি ডলাডলি করা যাবে না, বেশি ঘষাঘষিও করা যাবে না সার্জিক্যাল সাইটে। আপনি ড্র্যাপার ইউজ করবেন। হ্যাঁ, এটা মানে ড্র্যাপার ইউজটা কি? ড্র্যাপার ইউজ করা দরকার। এটা খুব জরুরি। কিন্তু অনেক সময় ড্র্যাপার আমাদের কাছে থাকে না। তো আবার ড্র্যাপার আপনি যে প্রফেশনাল সার্জন, আপনি যে কোয়াক না, তো এটা ডিফারেনশিয়েট করবে এই ড্র্যাপারটা। আপনি যদি সুন্দর ড্র্যাপার ইউজ করেন, সেক্ষেত্রে সার্জারি করা আপনার জন্য মানে একটা সুন্দর অ্যাস্থেটিক একটা ভিউ দিবে আরকি। এইজন্য ড্র্যাপার ইউজ করবেন। যে এরিয়াসটা সার্জারি করবেন সেখানে ড্র্যাপ করে নিবেন। নেয়ার পরে যে ক্ল্যাম্প যেটা আছে ক্ল্যাম্প দিয়ে আটকায় দিবেন। এগুলো দেখানো হবে ইনশাআল্লাহ। আমরা যখন প্র্যাকটিক্যাল সার্জারি করব তখন কিভাবে ক্ল্যাম্প দিয়ে আটকাবেন এগুলো দেখাবো ইনশাআল্লাহ। তো ড্র্যাপারের বিভিন্ন ধরনের ড্র্যাপার আছে। তো আমরা এত কিছু জানার দরকার নাই। আপনি হচ্ছে রিইউজেবল কটন ড্র্যাপ, লাল যেটা করে দিচ্ছি রিইউজেবল কটন ড্র্যাপ ইউজ করবেন। এটা হচ্ছে আপনি দোকান থেকে বানায় নিবেন আরকি। দোকান থেকে যে ভাই ১ গজ কাপড় নিয়ে মাঝখান দিয়ে ফাড়াইয়া নিবেন। মনে করেন যে ৬ ইঞ্চি মাঝখানে ৬ ইঞ্চি ওটা কেটে নিবেন মাঝখান দিয়ে কাটা থাকবে। কাটা দিয়ে মুড়ি সেলাই দিয়ে নিবেন। তাহলে একটা ড্র্যাপার হবে। তো বিভিন্ন সাইজের ড্র্যাপার করতে হবে। আপনার কাফের জন্য এক ধরনের ড্র্যাপার লাগবে। আপনার বড় গরুতে আপনি সিজার করবেন তার জন্য এক ধরনের ড্র্যাপার লাগবে। আবার মানে একেক ধরনের অনেক ধরনের ড্র্যাপার লাগে। এজন্য কয়েকটা কাপড় এরকম মানে নেভি ব্লু কালার বা অন্য কালো কালার হইতে পারে যে কালার পছন্দ হয় সেই কালারের একটু ড্র্যাপার বানায় রাখবেন। সেটা ইউজ করতে হবে আরকি। ড্র্যাপার দিলে আপনার মানে সার্জিক্যাল সাইটে বাইরে থেকে লোম এসে পড়ার সম্ভাবনা কমে যাবে। ইনফেকশন হওয়ার চান্স কমে যাবে। এটা সার্জারিকে ভালো আউটকাম নিয়ে আসবে। আ ড্র্যাপারে হচ্ছে কি করতে হবে সেটা একটু বলা আছে এখানে। ফর অ্যাসেপটিক সার্জারি এটা এসেনশিয়াল ফর অ্যাসেপটিক সার্জারি। তারপরে মাস্ট ব্লক ডেব্রিস ব্যাকটেরিয়া ফ্রম রিচিং দ্য wound শুড বি স্টেরিলাইজড অ্যান্ড রিউজেবল। মানে ড্র্যাপারটা কেমন হইতে হবে সেগুলো বলছে আরকি। আর আরেকটা ব্যাপার কথা হচ্ছে যে টেইল রেস্টেইনিং এটা কিন্তু গুরুত্বপূর্ণ বুঝছেন? আপনি সার্জারি করতেছেন, ইনসিশন দিছেন, আপনি ওই লেজটা ভালো করে ধরে রাখেন নাই, লেজ দিয়ে মারবে একটা বাড়ি। হ্যাঁ, আপনি যেখানে কাটতেছেন ওইখানে লেজ দিয়ে আসে যখন একটা বাড়ি মারবে, আপনার পুরা উন্ড একেবারে ওই লেজের যত ময়লা আছে, বালি-টালি আছে সব এসে পড়বে। বুঝছেন? এইজন্য এই যে যদি সিলেক্ট করা থাকে তাহলে তো আর লেসন নড়াইতে পারবে না। কিন্তু লার্জ অ্যানিমাল এর ক্ষেত্রে মানে যেটা মানে বড় কাউ বা কোনো রেমুনেটমি করবেন বা এই ধরনের অপারেশনের ক্ষেত্রে এই টেইলটা কিন্তু রেস্টেইন করা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ? টেইল যেন কেউ ধরে থাকে বা টেইলটা আপনি আ যাতে ওই পায়ের সাথে নিচের দিকে বেঁধে রাখতে পারেন, এ একটা ব্যবস্থা রাখতে হবে। না হলে টেইল দিয়ে কিন্তু বাড়ি দিলে ভাই
ওই সার্জিক্যাল সাইটটা পুরোটা একবারে কন্টামিনেটেড হয়ে যাবে। তো এই কথাটা মাথায় রাখেন, টেইলের বিষয়টা মাথায় রাখেন। সার্জারি করার জন্য আপনার হ্যান্ড গ্লাভস লাগবে। হ্যান্ড গ্লাভস তো সাধারণত নরমাল গ্লাভস পাওয়া যায়। এই যে বক্সে করে ১০০ কয়টা যে থাকে, ২০০ টা থাকে মনে হয়, ১০০ জোড়া। দাম মনে হয় ৳৪৫০ নেয়। ৪৫০, ৫০০, ৫৫০ এরকম দাম নেই। আর আরেকটা হচ্ছে যে স্টেরাইল সার্জিক্যাল গ্লাভস। হ্যাঁ, স্টেরাইল সার্জিক্যাল গ্লাভস এটা হচ্ছে ৳৬০ জোড়া নেই, ৳৪৫ আছে। বিভিন্ন কোম্পানির আছে আরকি, ৪৫ থেকে ৪৫, ৬০, ৭০, ৮০ বিভিন্ন দামের আছে। আরো হাই কোয়ালিটিরও আছে। তো আপনি যখন আ আ প সার্জারি শুরু করবেন, ১ম এ তো আগে সার্জিক্যাল সাইট প্রিপারেশন করে নিবেন। তো প্রিপারেশন যখন করে নিবেন, তখন আপনি হচ্ছে এই নরমাল গ্লাভস ইউজ করবেন। এই গ্লাভস ইউজ করে আপনি শেভিং করলেন। শেভিং করে ওইটাতে সাবান মাখাইলেন। সাবান দিয়ে ধোয়ার পরে ওটা পভিলিন আয়োডিন দিলেন। দেওয়ার পরে অ্যালকোহল দিলেন। দেওয়ার পরে ক্ল্যাম্প-ট্যাম্প লাগাইয়া ড্র্যাপার-ট্যাপার লাগায় সব রেডি। এরপরে আপনি সার্জিক্যাল গ্লাভসটা পরবেন। সার্জিক্যাল গ্লাভসটা স্টেরাইল গ্লাভস হয়, এজন্য এটা তখন পরবেন আরকি। অনেক সময় সার্জারি গ্লাভস দেখবেন যে সার্জারির দীর্ঘ সময় হইলে ফুটা হয়ে যায়। বা আপনি সেলাই করতেছেন, সেলাই করার সময় ওই নিডেলের মাথা এসে আপনার এই গ্লাভসে লাগে ফুটো হয়ে গেছে। তো এরকম কন্ডিশন হইলে আপনি আবার গ্লাভস চেঞ্জ করে নিতে পারবেন। নিবেন আরকি। তো হ্যান্ড হাইজিন ইউজ অফ দ্য গ্লাভস ইন দ্য ফিল্ড। তো এইটা নিয়ে কিছু কথা বলছে যে টিমে স্ক্রাবস থাকবে, আপনার সার্জিক্যাল ড্রেস থাকবে, ক্যাপ থাকবে, মাস্ক থাকবে। আপনি সার্জারি করতেছেন, একটা ওই যে ক্যাপ পাওয়া যায়, সার্জিক্যাল ক্যাপ, যেটা ওয়ান টাইম ইউজ এর জন্য ইউজ করা হয়। যে করোনার সময় মানুষ যে ইউজ করলো, ওই ধরনের ক্যাপ রাখতে পারেন। মাস্ক রাখবেন, ক্যাপ রাখবেন, মাস্ক রাখবেন, গাউন রাখবেন, গ্লোভস রাখবেন, শু কভার। আপনি যে শু পরে সার্জারি করবেন, রক্ত দিয়ে মাখায় তো শেষ হয়ে যাবে। এজন্য শু এর কভার রাখতে পারেন। তো এগুলা আপনাকে একটা ভিউ দিবে আরকি। আপনাকে একটা সার্জন ভাব নিয়ে আসবে আরকি। যদি আপনি ক্যাপ ইউজ করেন, মাস্ক ইউজ করেন, শু কভার ইউজ করেন, গ্লোভস ইউজ করেন, সার্জিক্যাল ড্রেস ইউজ করেন। তো এগুলা মানে মানুষ আসলে দেখে, হ্যাঁ? যে আসলে সে কিভাবে কাজ করতেছে। আপনি কতটা কাজ করছেন তার চেয়ে আপনি কিভাবে কাজ করতেছেন এবং মানে একটা মুড যে ধরে রাখা, প্রফেশনালিজম ধরে রাখা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইজন্য এই জিনিসগুলো আপনারা রাখবেন, সাথে রাখবেন। হ্যাঁ, আমার ব্যাগে আমি সবসময় ওই যে সার্জিক্যাল যে গাউন আছে, আ আ ওই অটিটিসটা আমি সবসময় রাখি আরকি। আমি তো যেহেতু নামাজ পড়ি, আ পাঞ্জাবি পরেই চলি সবসময়। তো আমি কি করি, পেশেন্টের বাসায় গেলেই ১ম এই আমি হচ্ছে আমার পাঞ্জাবি-টাঞ্জাবি সব খুলে ফেলি। খুলে ফেলে ওই ড্রেসটা পরে ফেলি। ওই ড্রেসটা পরে যা করার কাজ করার সব করে ফেলি। করার পর তারপরে আবার আসার সময় মানে কাজ শেষে ওটা খুলে ব্যাগের মধ্যে ঢুকাই ফেলি, আবার পাঞ্জাবি পরে ফেলি। তো আপনারা যেহেতু ভালো ড্রেস পরে যাবেন, শুট পরে থাকবেন। তো কাজের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আ এই যে হাত দিলাম না, হাত না দিয়ে ওয়ার্ককে বলে, "ভাই তুই মার, দেখি আমি বলে দিচ্ছি।" তো এগুলা আমার কাছে ভালো লাগে না। আমার নিজের কাজটা নিজে করতে ভালো লাগে। আমার কাছে মনে হয় যে আমি যতটা পারফেক্টলি করতে পারবো, ও অতটা ওইভাবে করতে পারবে না। তো এইজন্য আমি নিজের কাজ নিজেই করি। এজন্য আমি এইভাবে মানে জিনিসপত্র রেখে দেই কাছে। যাতে আমি কাজের সময় কাজ, কোন ঝামেলা মানে কোন ড্রেস আপ বা এই সেই হ্যান-ত্যান এগুলা আমার কাছে মানে অতটা ইয়া না। কাজ করতে হবে। কাজ করতে যে ড্রেস যেখানে দরকার সেটা করি আরকি। তো এই হচ্ছে অবস্থা। আ হাত ধুইতে বলছে ২ থেকে ৫ মিনিট আপনি হচ্ছে সাবান দিয়ে হাত ধুবেন। ধোয়ার পর ড্রাগ-টাগ মানে যা আছে সব রিমুভ করবেন। হ্যান্ড ক্লিনজিং এর জন্য আরো এই যে সোপ, ক্লিন ওয়াটার, তারপরে অ্যালকোহল দিবেন হাতে, দিয়ে হাতটা ঠিক করবেন। তারপরে আপনি গ্লোভস ইউজ করবেন। The gloving protect both of the patient and surgical team cross contamination. এটা বলছে যে আপনার থেকে যে ওখানে ইনফেকশন যাবে এবং ওইখান থেকে যে আপনার কাছে ইনফেকশন আসে, দুটাই ক্রস কন্টামিনেশন কে প্রিভেন্ট করবে এই গ্লাভস। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আবার অনেক সময় এই গ্লাভসটা আরেক জায়গায় গুরুত্বপূর্ণ। যেমন ধরেন যে রেকটাল পালপেশন। রেকটাল পালপেশন এর সময় আ আপনি গ্লাভস ছাড়া কখনো রেকটাল পালপেশন করবেন না। আপনি জানেন না যে এই গাভীতে ব্রুসেলোসিস আছে কি নাই, এবং ব্রুসেলোসিস কিন্তু আপনাকে মানে আপনি যদি ব্রুসেলোসিস থেকে থাকে আপনার উন্ডে, মানে হাতে কোনো উন্ড আছে, কোনো অ্যাব্রেশন আছে, এই অবস্থায় আপনি ওই গ্লোভস ছাড়া হাত ঢুকাইছেন, ঢুকায় রেক্টাল পালপেশন করছেন। ওই ব্রুসেলার জীবাণু আপনার মানে ঢুকে গেছে। এটা কিন্তু আপনার লাইফ হেল করে দিবে। আপনাকে এই যে ব্রুসেলা তো আপনার অর্থাইটিস করে।
অর্গাইটিস করে আপনাকে আজীবনের জন্য বাবা হওয়া থেকে প্রিভেন্ট করে দিবে, বুঝছেন? এই জন্য কখনোই মানে রেকটাল পালপেশন করবেন না, মানে গ্লাভস ছাড়া রেকটাল পালপেশন করবেন না। এটা আপনাকে একবার স্টেরাইল করে দিবে। ব্রুসেলে কিন্তু মেইলে স্টেরাইল করে ফেলে। হ্যাঁ, আপনার বাচ্চা আছে ওটা। এই জন্য যারা ভাই এটা আপনি সাবধানে থাকেন। আমার অবশ্য 2টা বাচ্চা হয়ে গেছে, আমারও সমস্যা নাই। আচ্ছা, তারপরে হচ্ছে ইউজ, হ্যাঁ এইটা সমস্যা নেই, এগুলো পারবেন। তো এই হচ্ছে হাতের। আবার কি ম্যানেজিং স্ট্রেটি ডিভিং এমার্জেন্সি ইফ ইউ বেট। আচ্ছা, এনে বলতেছে যে যদি আপনি এসেপ্টিক কন্ডিশন ধরেন যে হঠাৎ করে কোনো কারণে ব্রেক করছে, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি এই যে ওন্ডকে স্টেরাইল সলিউশন, স্টেরাইল স্যালাইন দিয়ে আপনি ফ্লাশ করে নিতে পারেন। আপনি ধরেন যে আপনি অপারেশন করতেছেন, লেজ এসে মারছে বাড়ি, আপনার ওন্ড তো পুরা অবস্থা খারাপ, তখন কি করতে পারেন? বালি টালি হয়ে গেছে, আপনি নর্মাল স্যালাইন থাকবে, নর্মাল স্যালাইন দিয়ে সুন্দর করে ফ্লাশ করে নেবেন, সুন্দর করে ধুয়ে নেবেন এটা। আবার যখন ধরেন যে গ্লাভস ঝামেলা হয়েছে, গ্লাভসে ময়লা পড়ছে, তো সেক্ষেত্রে গ্লাভস আপনি চেঞ্জ করে নেবেন। আপনি তারপরে তো অ্যান্টিবায়োটিক ইউজ করবেন। ওটা এই যে হাই রিস্ক সার্জারি, প্রায়োরিটিস ক্লিন টুলস এন্ড কেয়ারফুল হ্যান্ডলিং, শর্টেন সার্জারি টাইম এন্ড লিমিটেড কন্টামিনেশন রিস্ক। আপনার সার্জারির সময় যত বেশি যাবে, যত প্রলং হবে সার্জারি, এটা কন্টামিনেশন রিস্ক তত বেড়ে যাবে, কারণ তত ডাস্ট পড়তেছে, যেহেতু ওপেন এনভায়রনমেন্ট, তো এইটা বাড়বে আর কি। তো এই জন্য যত লিমিটেড তাড়াতাড়ি কাজ করা যায় তত ভালো আর কি। তো এই হচ্ছে মোটামুটি আজকের কথাবার্তা, যে কিভাবে আপনি নিজে সেফটি কন্ডিশন মেনটেন করবেন। প্রথমে বলছি স্টেবিলাইজেশন, পেশেন্ট স্টেবিলাইজেশন, দুটা সিডিটিভের কথা বলছি, আর হচ্ছে ফিল্ড প্র্যাকটিসে কিছু কিছু সার্জিক্যাল সাইট কিভাবে প্রিপারেশন করবেন, এই এসেপ্টিক কিছু মেজারমেন্টের কথা বলছি আর কি। আর যন্ত্রপাতির ক্ষেত্রে, যন্ত্রপাতি নিয়ে আরেকটা ক্লাস হবে, তো তখন বলবো ইনশাল্লাহ। যন্ত্রপাতি যেভাবে করবেন আর কি, ফিল্ড লেভেলে অ্যাসেপ্টিক কন্ডিশন করবেন বা ব্যাকটেরিয়াল লোড কমাবেন, সেটা হচ্ছে আপনি যেখানে অপারেশন করবেন সেই বাড়িতে যে ওই আপনার যা যন্ত্রপাতি আছে এটা একটা পাতিলে দিয়ে, যদি প্রেসার কুকার থাকে তাহলে প্রেসার কুকারে দিলে ভালো, আর যদি প্রেসার কুকার না থাকে তাহলে এমনি পাতিলে দিয়ে গরম ফুটন্ত মানে ফুটা পর্যন্ত অপেক্ষা করবে, সে জাল দেওয়ার পর তারপর আপনাকে নিয়ে এসে দিয়ে ঠান্ডা করে এটা ইউজ করবেন আর কি। আর এক্ষেত্রে প্রভিডিন আয়োডিন ইউজ করে নিতে পারেন। হ্যাঁ, ওই সলিউশনে পানির মধ্যে কিছু প্রভিডিন আয়োডিন দিতে পারেন আরো একটু বেটার জন্য। আর যদি কোনো সার্জারি করার সময় একটা যন্ত্র, একটা কেসি পড়ে গেল বা একটা আর্টারি প্রসেস পড়ে যায়, অনেক সময় পড়ে যায়, মানে পড়বেই, আপনি প্রত্যেকটা অপারেশনেই পড়বেই, তো পড়লে ওইটাও আপনি অন্তত প্রভিডিন আয়োডিন দিয়ে একটু ধুয়ে নেবেন আর কি। আর অনেক সময় আরেকটা যেটা ভুল করে বা আমার কাছে যেটা ম্যাল প্র্যাকটিস মনে হয়, প্রভিডিন আয়োডিন, শুধু প্রভিডিন আয়োডিন মানে ধুয়ে নিছেন বা প্রভিডিন আয়োডিন দিয়ে আপনি ক্লিন করে নিছেন, প্রভিডিন আয়োডিন ওই ইনস্ট্রুমেন্টের গায়ে আছেই, এই অবস্থায় আপনি ইন্টারনাল অর্গানের সার্জারি করতেছেন, এটা কিন্তু কন্ট্রাডিক্টরি। হ্যাঁ, প্রভিডিন আয়োডিন কিন্তু সেলফ একটা হচ্ছে কাউন্টার ইরিটেন্ট। হ্যাঁ, এটা কিন্তু ইরিটেন্ট হিসেবে কাজ করবে আর কি। এজন্য মানে ইন্টারনাল অর্গানের আপনি যদি প্রভিডিন আয়োডিন ওই গরম পানির মধ্যে প্রভিডিন আয়োডিন দিতে চান, তো লোয়ার কনসেন্ট্রেশনে দিবেন এবং দেওয়ার পর আবার গরম পানি দিয়ে একটা ধুয়ে নেবেন, যাতে প্রভিডিন আয়োডিন ইনস্ট্রুমেন্টের সাথে না থাকে। প্রভিডিন আয়োডিন আসলে বাইরে এক্সটার্নাল উন্ডে ইউজ করার জন্য ভালো, আপনি ইন্টারনালে ভাই একটা ইউজ কোশ্চেন করা। ছিল অবকর ভাই। হ্যাঁ, কোশ্চেন নিবো ইনশাল্লাহ, এই শেষ। আচ্ছা বলেন। আচ্ছা ভাই, ওই হসপিটালে দেখলাম যে ওই স্যার বা ম্যাডামরা যখন সার্জারি করতো তখন মানে বিশেষ করে যে উপজেলা লেভেলে আর কি, তো হ্যাঁ, ওনারা দেখতাম যে হচ্ছে একটা জায়গায় ইনসিশন দিচ্ছে, ইনসিশন দেওয়ার পর রক্ত বেরোচ্ছে বা হচ্ছে একটু পর পর এদিকে তুলাতে চোখ করে, মানে হচ্ছে গজ বা তুলাতে হুম, চোখ করে ওই জায়গাটা মুছতেছে আর কি। হুম। তো আপনার এই কথার সাথে আর কি মানে হইলাম আর কি, এটা এটা কখনো করা যাবে না, বা এটা ইরিটেন্ট আমার এরকম ভাই হচ্ছে মনে হইতো ভাই মাঝে মধ্যে যে আসলে এটা কি করতেছে আসলে, ফিল্ড না লেভেলে শোক, আসলে। না মানে তুমি যেটা বলছো শোক করা যাবে তো,
আর তোমার যে মব থাকবে না, মব মব তৈরি করা থাকবে, মব স্টেরাইল মব থাকবে, এটাতে সোক করা যাবে। আমি যেটা বলছি সেটা হচ্ছে পভিডিন আয়োডিন, বুঝছো? পভিডিন হ্যাঁ, হ্যাঁ। আয়োডিন কিন্তু এটা কাউন্টার ইরিটেন্ট হিসেবে ইউজ করা যায়, বুঝছো? কাউন্টার ইরিটেন্টটা কি, মানে কোনো একটা ক্রনিক উন্ডকে অ্যাকিউট করার জন্য তুমি এটা ইউজ করতে পারো। এটা ইরিটেশন দিয়ে ইনফ্লামেশন ক্রিয়েট করবে আর কি, ইনফ্লামেশনকে ইনডিউস করবে, এই জন্য এটা ইউজ করতে পারো। কিন্তু এটা হচ্ছে ইন্টারনাল কোনো অর্গানে তুমি একটা অপারেশন করতেছো, ইন্টারনাল অর্গানে পভিডিন আয়োডিন দিতে পারবে না। এই জন্য ইনস্ট্রুমেন্ট যদি কোনো কারণে পভিডিন আয়োডিন দিয়ে মানে স্টেরিলাইজ করতে হয়, তো স্টেরিলাইজ করার পর পভিডিন আয়োডিন যাতে ইনস্ট্রুমেন্টে না থাকে, ওটাকে আবার গরম পানিতে ধুয়ে নেওয়া আমার কাছে ভালো মনে হয়। ভাই আরেকটা জিনিস, এটা হচ্ছে বুঝতে পারলাম, ওই যে ধরেন একটা ছাগল বা ছাগলের ধরেন সি সেকশন করতেছিলাম, হ্যাঁ, তারপরে ভিতরে যে ইন্টারনাল মাসেল, তারপরে হচ্ছে স্কিনে, সবগুলো জায়গায় দেখি হচ্ছে পভিডন আইডিন দিয়ে হচ্ছে ঘষাঘষি করতেছে আর কি, মানে সুচার হওয়ার পরে, কমপ্লিট হওয়ার পরে দেখা না যায় যে এটা ওই কাজটা করতেছে আর কি। তো এটা কি করা যায় কিনা? না এটা আমার কাছে মানে আমি তো এটাই বললাম আর কি, ইন্টারনাল অর্গান বা ইন্টারনাল ভিতরে ভিতরে পভিডিন আয়োডিন ইউজ করা আমার কাছে মানে করা মানে ভালো না। এটা যদিও মানে ইনফ্লামেশন বাড়াবে, অনেকে মনে করে যে এটা দিলে তাড়াতাড়ি ঘা শুকাবে, এরকম মনে করে, তো আমার কাছে এটা মানে প্রপার মনে হয় না, আমি এটা ইউজ করি না কখনো। বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, পার্টিসিপেন্ট তো অনেক কম, আগে তো 25 জন, প্রথম দিকে 25 জন 26 জন করে ক্লাস করছে, এখন তো দেখি 6-7 জন করে ক্লাস করে। ক্লাসের ঈদের সময় তো ভাই কোয়ালিটি। বাড়িতে এসে আসলে অনেকে থাকে না, আমি তো ও, থাকি নাই। আচ্ছা আচ্ছা, নেক্সট কোনো কোশ্চেন থাকলে বলেন, ঈদের ছুটি দিয়ে দেবো, থামেন। ঠিক বলছেন ভাই, ঈদের ছুটি দেন, মনে থাকে না ভাই, হ্যাঁ দেশে ঘুরতেছি তো। হ্যাঁ, ঈদের ছুটি কাল থেকে ছুটি, কালকে ঈদের দিন, পরের দিন 3 দিন ছুটি। এ মুন্না, তোদের জয়েনিং দেরি আছে বেটা, তোরা 2 মাস ছুটি নিলে সমস্যা নাই, সমস্যা আমাদের। আরে ভাই শিখতে তো হবে ভাই, একসাথে শিখি। মুন্না অবশ্য চালাক আছে। আমাদের না ভাই আমাদের উপজেলায় গিয়ে ফাটতেছে বেটা, উপজেলায় গিয়ে আমাদের অবস্থা 12টা বাজতেছে, দেখি কোয়াক মাক সমানে সার্জারি করতেছে, ট্রিটমেন্ট করি এখন। আমরা তাকায় তাকায় দেখি আর কি। তো সার্জারি দুজন একসাথে শিখতেছি আর কি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? ভাই কোশ্চেন থাকলে করেন, না হলে আমার মেয়েটা কাঁদতেছে, ওটা ধরতে হবে। নাই মনে ভাই হচ্ছে ভাই, আপনার তো করছি কোশ্চেন। দেখ, ভালো ক্লাস করেছেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তাহলে ভাই 3 দিন কিন্তু বন্ধ, কাল ওই দিন থেকে বলেন, লিখে রাখছি আর কি। 3 দিন বন্ধ। নেক্সট ক্লাস হবে 23 তারিখে। ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা এই ঠিক দিয়ে আছে, ছুটি কাটাই। হ্যাঁ ছুটি। সালামু আলাইকুম, সবাই ভালো ঠিক আছে। থাকবেন, অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। আমার বাসায় দাওয়াত থাকলো, আপনার আশেপাশে যারা আছেন আমার বাসায় চলে আসেন, সেমাই খেয়ে যান। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।